ওকে, আচ্ছা। এর আগে আমরা যেটা বলেছিলাম যে আমাদের ডেডলক মানে ব্যাংকার্স অ্যালগরিদমের মধ্যে আমাদের ছিল কি যে একটা ছিল গ্র্যান্টেড হবে কিনা, আর এখন বলতেছি ইমিডিয়েটলি গ্র্যান্টেড হবে কিনা। এই দুইটার মধ্যে হেয়ারলাইন পরিমাণ পার্থক্য আছে। তো যখন বলেছিলাম যে গ্র্যান্টেড হবে কিনা তখন বলছিলাম আপনাদের যে এটা আপনারা কি করবেন, আগেরটার মধ্যে বসাই দিবেন। যেমন আগে যদি P1 এর জন্য 122 থাকতো, এখন আপনারা 102 বসাই দিবেন। কিন্তু যখন ইমিডিয়েটলি গ্র্যান্টেড এর কথা বলবে তখন এই কাজটা আসলে করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে সেই কাজটা করব সেটা আমি বলতেছি। আচ্ছা, তখন আমরা কি করব, যখন নতুন একটা রিকোয়েস্ট করবে, যেমন P1 এর জন্য আবার নতুন একটা রিকোয়েস্ট, আমরা তো এই পর্যন্ত টেবিলটা করে ফেলছি, প্রথম টেবিলের কাজ শেষ। এখন আমার নতুন করে সেকেন্ড কোশ্চেনটা আমাকে বলল যে আপনি রিকোয়েস্ট P1 এর রিকোয়েস্ট হচ্ছে 102, সেটা ইমিডিয়েটলি গ্র্যান্ট করবি কিনা। সেই ক্ষেত্রে আমরা দুইটা কাজ করব। প্রথম কাজটা কি, নতুন যে রিকোয়েস্টটা সেটা কি আগের নিডের থেকে ছোট বা সমান কিনা সেটা চেক করব। তো আগে চেক করি সেটা। তো দেখেন আগে আমার নিড ছিল P1 এর জন্য 122, ঠিক আছে, 122 নিড ছিল, কিন্তু আমাকে রিকোয়েস্ট করছে কত দেখেন 102, 102, আর আগে ছিল 122। তো ছোট না বড় বলেন তো রিকোয়েস্টটা নিডের থেকে? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, শোনা গেলে আমার সাথে সাথে মানে একটু কোঅপারেট করেন, ঠিক আছে সবাই? আচ্ছা দেখেন, আমি যেটা বলতেছি যে আমাদের রিকোয়েস্ট হচ্ছে নতুন রিকোয়েস্ট P1 এর জন্য নতুন রিকোয়েস্ট হচ্ছে 102, মানে A একটা লাগবে, B শূন্যটা লাগবে, আর C দুইটা লাগবে। কিন্তু আগে যে আমি টেবিলটা করছিলাম সেখানে আমার নিড ছিল হচ্ছে 122, A একটা, B দুইটা, C দুইটা। এখন আমার এই নিডটা বড় নাকি এই রিকোয়েস্টটা বড় বলেন তো? রিকোয়েস্টটা ছোট। রাইট, রিকোয়েস্টটা ছোট। তো আমার প্রথম কন্ডিশনটা আমি কি বলেছিলাম যে রিকোয়েস্ট সমান বা ছোট যদি হয় নিডের থেকে, তাহলে আমার সেকেন্ড কন্ডিশনটা এবার চেক করব। দুইটা কন্ডিশন, প্রথম কন্ডিশনে পাস করছে, ঠিক আছে, প্রথম কন্ডিশনে তাহলে আমি গ্রিন সিগন্যাল দিয়ে দিই যে প্রথম কন্ডিশনে সে উত্তীর্ণ হয়েছে। এবার দ্বিতীয় কন্ডিশনটা চেক করব। এখন চেক করব এই রিকোয়েস্টটা কি অ্যাভেলেবেল থেকে ছোট না বড়। তো দেখেন এই যে অ্যাভেলেবেল, এটা থেকে ছোট না বড় এখন চেক করব। এখন বলেন তো রিকোয়েস্ট অ্যাভেলেবেল থেকে ছোট না বড়? ছোট। ছোট। তাহলে আমার দুইটা কন্ডিশনে সে কি করলো, ফিল আপ করলো। যখনই আমার এই দুইটা কন্ডিশন ফিল আপ করবে তখন আমার এই তিনটা কাজ করতে হবে। কি করতে হবে, অ্যাভেলেবেলের থেকে নতুন যে রিকোয়েস্টটা সেটা মাইনাস করে দিব, অ্যালোকেশনের সাথে যোগ করে দিব, আর নিডের থেকে মাইনাস করে দিব। তখন একটা একটা করে কাজ করি। প্রথমে কি বলছি, অ্যাভেলেবেল থেকে মাইনাস করে দিব। অ্যাভেলেবেল আগে ছিল কত 332, এখন এখান থেকে মাইনাস করব কি 102। যদি 102 মাইনাস করি দেখেন 332 থেকে 102 মাইনাস করলে থাকে 230। আচ্ছা, এখন বলছি অ্যালোকেশনের সাথে যোগ করব। কার অ্যালোকেশনের সাথে যোগ করব? যার রিকোয়েস্ট তার অ্যালোকেশনের সাথে যোগ করব। তো P1 এর জন্য আগে অ্যালোকেশন ছিল 200, ঠিক আছে, এখন রিকোয়েস্ট হচ্ছে 102। তো 200 এর সাথে 102 যোগ করে দেব। তো যোগ করলে হবে 302, আমার অ্যালোকেশন নতুন ক্রিয়েট হলো। এখন আরেকটা কি কাজ করবো বলছি, নিডের থেকে মাইনাস করে দিব। আগে দেখেন আমার P1 এর জন্য নিড ছিল 122, কিন্তু বর্তমানে নিড দিয়ে দিছে কত, প্রশ্নের মধ্যে 102 দিয়ে দিছে নিড, যে 122 না 102 দিয়ে তুমি কাজ করো। তো যখন এই 102টা দিয়ে দিবে তখন আমি কি করব, আগের নিড থেকে মাইনাস করে দিব। মাইনাস করে দিলে যে রেজাল্টটা থাকবে, এই তিনটা রেজাল্ট আমি নতুন একটা টেবিলে আপডেট করে দিব। এই দেখেন এখানে আমি আপডেট করে দিছি, আমার অ্যালোকেশন চেঞ্জ করে দিছি, নিডটাও চেঞ্জ করে দিছি, এবং অ্যাভেলেবেলটাও দেখেন এখানে কাট করে দিছি, কাট করে দিয়ে নতুন অ্যাভেলেবেলটা লিখে দিছি। এই তিনটা জিনিস আমি তখন আপডেট করব। আপডেট করার পর এখন আমি চেক করব যে আমার এটা সেফ স্টেট আছে কিনা। তো আমি পুরোটা ম্যাথ করব আগের মতো ব্যাংকের অ্যালগরিদম যেভাবে করেছিলাম, তো সেভাবে করে এই ম্যাথটা সলভ করব। বুঝতে পারছি? জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। আচ্ছা ঠিক আছে। তো নরমালি এর আগে আমরা যেভাবে ব্যাংকার্স অ্যালগরিদমটা সলভ করতাম এখনো সেম ওয়েতে ব্যাংকার্স অ্যালগরিদমটা সলভ করব। এখন আমি আবার দেখব যে নিড অ্যালোকেশনের, নিড অ্যাভেলেবেল থেকে ছোট না বড়, এভাবে করে প্রত্যেকটা সলভ করব। তো চলেন এটা করি, ট্রাই করি। আচ্ছা, আমার অ্যাভেলেবেল আছে এখন 230। এখন আমি আবার শুরু থেকে টেবিলটা করব। তো শুরু করি। আমার নিড P0 এর নিড কি অ্যাভেলেবেল থেকে ছোট না বড়? ম্যাম বড়। বড়। যদি বড় হয় তাহলে আমি এটা কাজ করতে পারবো না। যদি ছোট হয় তখন আমরা হচ্ছে এটা হ্যাঁ, সেটা নিয়ে কাজ করতে অ্যাভেলেবল পারবো। যোগ দিব এমন কিছু ম্যাম?
এই অ্যালোকেশনের সাথে যোগ দিব। অ্যালোকেশনের সাথে যোগ দেব, জি ম্যাম। হ্যাঁ, এখন দেখেন এটা নিড হচ্ছে 020, ঠিক আছে, আমার অ্যাভেলেবেল আছে 230। তো ছোট না বড়? ছোট। ছোট 02। যদি ছোট হয় তাহলে এই যে P1 এর যে অ্যালোকেশনটা আছে তার সাথে আমি এই অ্যাভেলেবেলটা যোগ করে দিব। তাহলে 230 এর সাথে যোগ করব হচ্ছে 302। যোগ করেন তাহলে কত হয়? এখানে যদি P2 মেনশন করে তাহলে ম্যাম আমরা P2 53 এর অ্যালোকেশনটা নিয়ে হচ্ছে অ্যাভেলেবল যোগ করব, এমন কিছু ম্যাম? আমি বুঝিনি আপনার কথাটা, একবার বলেন। ম্যাম আমরা তো এখন P1 মেনশন করা আছে, এই জন্য P1 এর অ্যালোকেশনটাই অ্যাভেলেবল এর সাথে যোগ করতেছি। হ্যাঁ, যখন হচ্ছে মেনশনটা P2 থাকবে তখন কি P2 নিব, এরকম কিছু? না আমি সবগুলোই করব। P1 এরটা জাস্ট আপডেট হয়েছে, ঠিক আছে, P1 এর টেবিলটা জাস্ট আপডেট করা হয়েছে, এখন বাকি সবগুলোই চেক করব যে এখন এটা সেফ স্টেটে আছে কিনা। সেফ স্টেটে থাকার জন্য আমার পুরো টেবিলটাই চেক করতে হবে। জি ম্যাম, বুঝতে পারছি। তাহলে আবার হচ্ছে 532 রাইট, 532। ওকে, এর পরেরটা বলেন। P2 এর নিট কি ফিল আপ করতে পারবে? নো নো নো, তাহলে আমার এটার দরকার নাই হিসাব করার। এবার এটার কথাও জিজ্ঞেস করি, 011। করতে পারবে। এটা হ্যাঁ, করতে পারলে এখন অ্যাভেলেবেল কত হবে? 743 743, রাইট। আচ্ছা, তারপরেরটা ফিল আপ করতে পারবে নিট? করতে পারবে। আচ্ছা, করতে পারলে কত হবে? 743 745 745, রাইট। আচ্ছা, এখন আমি আবার জিরোতে যাই, দেখি এটা করতে পারি কিনা। পারবে? পারবে। কত হবে? তখন হবে 755 755, রাইট। তারপরে তারপরে কি P2টা এই নাকি? যে, হ্যাঁ P2টা, এটা বাকি আছে। পারবে। আচ্ছা, পারলে কত হবে? 10 5 7 রাইট। এই দেখেন আমার শুরুতে ছিল না এই কয়টা, 10টা A 5টা B 7টা C, একদম শুরুতে দেখেন ম্যাথে এই যে 10টা A 5টা B 7টা C, এখনো এই যে আসলো। তো এর মানে বোঝায় যে আমার ম্যাথটা ঠিক আছে আর আমার অ্যালগরিদমটা সেফ স্টেট, ঠিক আছে, সেফ স্টেটে আছে, এটা প্রমাণ করে। এখন কথা হচ্ছে যে যদি এমন হলো যে আপনার এই যে নিডটা আছে, রিকোয়েস্টটা আছে, সেটা এই দুইটা শর্ত ফলো করলো না। যেমন এখন আমি নতুন চেঞ্জ করে দিলাম 132 আর আমার নিড ছিল কত 122, তো এখন কি বড় না ছোট? বড় ম্যাম। বড়। যদি বড় হয় তখন আপনি বলবেন যে এটা ইমিডিয়েটলি গ্র্যান্ট করবে না, বিকজ নিড ইজ মাচ মানে স্মলার দেন রিকোয়েস্ট, বা রিকোয়েস্ট ইজ গ্রেটার দেন নিড, প্রিভিয়াস নিড, এতটুকু লিখে দিলেও চলবে, তাইলে শেষ। আচ্ছা, এখন আপনাদের কোশ্চেন যদি ইমিডিয়েটলি গ্র্যান্টেডও আসে বা শুধু গ্র্যান্টেডও আসে, আপনারা এই রুলসটা ফলো করে কাজ করেন। কেন করেন? দুইটা রুলস করতে গেলে আপনাদের প্যাচ লেগে যাবে, তো আমি এই জন্য ওইগুলা বাদ দিয়ে দিছি, বাদ দিয়ে দিয়ে এই রুলসটা আপনারা ফলো করে চলেন, কারণ আপনাদের পরীক্ষার মধ্যে 99% চান্স ইমিডিয়েটলি গ্র্যান্টেডই আসবে, এই কারণে। বুঝতে পারছি আমরা সবাই? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ডেডলক অ্যালগরিদমটা ভালো করে দেখবেন, পরীক্ষা এটা থেকে 100% কোশ্চেন আসে, কুইজের মধ্যেও কোশ্চেন আসবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তো আপনারা এটা প্র্যাকটিস করেন। নেক্সট উইকে আপনাদের মানে এই উইকের এন্ডে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, আপনাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে দিব, তখন অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব। ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে, সো এখন আমরা ব্যাক করি হচ্ছে আবার আমাদের নতুন চ্যাপ্টারে আমরা এখন যাব, এন্টার করব। ম্যাম একদিনে 2টা চ্যাপ্টার? হ্যাঁ, ওইটা একটু পার্ট ছিল নোবেল, আচ্ছা ওটা তো একটা পার্ট ছিল এই কারণে। আচ্ছা, এটা হচ্ছে, এটাও সহজ চ্যাপ্টার, এটা একটু থিওরিটিক্যাল বাট চ্যাপ্টার সহজ। তো স্টার্ট করি, ঠিক আছে। এটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। তো মেমোরি ম্যানেজমেন্ট বলতে আমরা কিন্তু সিম্পলি বুঝতে পারতেছি যেখানে কি বোঝানো হয়েছে, যে আমার প্রসেস বা যে কোনো কিছুই যখন মেমোরি নিয়ে আমি কাজকর্ম করি, প্রসেসের কাজ করি বা অন্য কোনো কাজ করি, ডেটার কাজ করি, যাই করি না কেন, যখন মেমোরি নিয়ে কাজ করে তখন মেমোরি কি করে ম্যানেজ করে দেয় যাতে আমরা সবগুলো কাজ সুন্দরভাবে সবকিছু মেমোরির মধ্যে সেভ থাকে বা সেই পরিমাণ জায়গা অ্যালোকেট করে দেয়। তো এই ব্যাপারগুলো নিয়েই হচ্ছে আমাদের মেমোরি ম্যানেজমেন্টের আলাপ আলোচনা। তো এখানে বইয়ের নাম দেওয়া আছে, কোন বই থেকে এই চ্যাপ্টারটা নেওয়া হয়েছে, যদি কেউ দেখতে আরো জানতে ইচ্ছা করে সেক্ষেত্রে বই ফলো করতে পারেন। বইয়ের কোনো বিকল্প হয় না, কারণ একটা স্লাইডের মধ্যে কিন্তু আমরা সব তুলে ধরি না, বইয়ের মধ্যে পুরো ডিটেলসে লেখা থাকে। সো বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ইউ ক্যান ফলো বুক।
আচ্ছা, বেজ আর লিমিট রেজিস্টার এখানে বলা হয়েছে। আমরা যদি নর্মালি এটাকে ধরি একটা মেমোরি, ঠিক আছে, একটা মেমোরির একদম কোরে থাকে অপারেটিং সিস্টেম, যেটা মেমোরির একদম 0 থেকে শুরু করে একদম ধরেন এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে আপনার এখানে কত 2,56,000 পর্যন্ত মেমোরি একটা যে জায়গা সেই জায়গাটুকু সে নিয়ে রাখছে, তার বেজ হচ্ছে 0 আর লিমিট হচ্ছে 2,56,000। তো এরকমই আপনার মেমোরিতে কিছু কিছু জায়গা ভাগ করা থাকে, লিমিট থাকে আর একটা থাকে বেজ। বেজ মানে কি শুরু যেখানে, আর লিমিট হচ্ছে আমি এর চেয়ে বেশি যেতে পারবো না, ঠিক আছে। যেমন একটা বিল্ডিং এর বেজ হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, হাইস্ট হচ্ছে ধরেন 8 তলা 9 তলা যাই হোক, তো এর উপরে তো আর আমার পক্ষে যাওয়া সম্ভব না। তো এরকমই মেমোরির মধ্যেও কিছু বেজ আর লিমিট দেওয়া থাকে। তো আমার প্রসেস যখন কোনো কাজ করে তখন এই বেজ আর লিমিট কি করে, সে এর মধ্যে সে জায়গা করতে পারবে কিনা, ঠিক আছে, সে অনুযায়ী তাকে অ্যালোকেশনটা দিয়ে দেয়। আমার প্রসেসের এখন যদি অ্যাড্রেস হয় যেমন 3 লাখের বেশি কিন্তু 4 লাখের কম, সেক্ষেত্রে সে কি করবে, এই জায়গাটার মধ্যে সে স্থান পাবে। তো এরকম করে প্রত্যেকটা প্রসেস বা যাই বলি না কেন সবকিছুর একটা অ্যাড্রেস থাকে, সেই অ্যাড্রেস অনুযায়ী সে মেমোরিতে জায়গা পায়। সে আগে চেক করে যে এটা বেজ আর লিমিট ক্রস করছে কিনা, তারপর সে এখানে জায়গাটা নিয়ে নেয়। তো এটা কিভাবে হয়, ধরেন আমার সিপিইউতে কোনো একটা প্রসেসিং চলছে, তখন একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট হয়, ঠিক আছে। লজিক্যাল অ্যাড্রেস জেনারেট হওয়ার পর সেটা চেক করে সেটা কি বেজের থেকে ছোট না বড়। যদি বেজের থেকে বড় হয়ে যায় তখন সেটা সামনের দিকে যায়, ঠিক আছে। বেজ তো আমার 0 ধরলাম, 0 বা 3 লাখ ধরলাম, আমার বেজ 3 লাখ, এই ক্ষেত্রে তো দেখবো যে আমি 3 লাখের থেকে এটা বড় না ছোট। যদি ছোট হয় তাহলে সে এই বেজের জায়গা পাবে না, আর যদি বড় হয়, ঠিক আছে, তাহলে সে ইয়েস, সে সামনের দিকে যাবে। এখন আমি কি করবো, বেজ আর লিমিট যোগ করে দেবো, যোগ করে দেখবো যে এখন সেটা ছোট না বড় হয়। যদি ছোট হয়, যে লিমিট থেকে সে ক্রস করে নাই, তখন সে কি করতে পারবে, মেমোরিতে তার জায়গা মতো সে বসতে পারবে, আদারওয়াইজ সে জায়গা পাবে না, এরর দেখাবে। তো এভাবে আমি নর্মালি কোন একটা অ্যাড্রেস জেনারেট করে সেটা চেক করব, চেক করার পর সেটা মেমোরিতে জায়গা দেব। তো এখানে অ্যাড্রেস যে বাইন্ডিং কথাটা বলছে, অ্যাড্রেস বাইন্ডিং কথাটার মানে এটা বোঝাচ্ছে যে আমি এই যে লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে যে ট্রান্সফরমেশনটা গেল, ঠিক আছে, এই টোটালটাকে বলা হচ্ছে আপনার একটা অ্যাড্রেস বাইন্ডিং। সো অ্যাড্রেস বাইন্ডিং এর ব্যাপারটাও একই রকম, এটাই বোঝায় যে আপনি যখন একটা অ্যাড্রেস জেনারেট করলেন সেটা তারপর চেক করবেন সেটা বেজে আছে কিনা বা বেজের লিমিটটা ক্রস করতেছে কিনা। আবার তারপরে আমি কি করব, বেজ আর লিমিটটা সম্মিলিতভাবে চেক করব যে বেজ আর লিমিটটা সম্মিলিতভাবে সে লিমিটটা ওভার করতেছে কিনা। তো এই যে যে ট্রান্সফরমেশনটা হচ্ছে এই টোটালি এটা অ্যাড্রেস বাইন্ডিং যাকে বলা হয়। আচ্ছা, এই ক্ষেত্রে আমার যখন কোনো একটা অ্যাড্রেস ক্রিয়েট হয় তখন এই ধরনের কাজগুলো হয়। প্রথমে কি করে, সে একটা কোড জেনারেট করলো, সেটা কম্পাইল করবে। কম্পাইল করার পর আফটার দ্যাট তখন তার একটা কম্পাইলার যে টাইম লাগলো সে টাইমটা আমার হচ্ছে কম্পাইলার টাইম। আফটার দ্যাট তার কোনো লাইব্রেরি লাগবে কিনা সেটা চেক করবে, যদি লাইব্রেরি লাগে তো সেক্ষেত্রে লাইব্রেরি নিবে, কোন কোন লাইব্রেরি তার দরকার পড়তেছে। তারপর কি করবে, সে লোড করবে সেটাকে। এই লোড করার পর আফটার দ্যাট আর একটা রান টাইম লাগবে, যে সেই এই যে অ্যাড্রেসটা আছে সেটাকে আপনি ফিজিক্যাল অ্যাড্রেসে ট্রান্সফার করতেছে। এই ফিজিক্যাল অ্যাড্রেসে ট্রান্সফার করার পর সে মেমোরিতে তার জায়গাটা দখল করে নিতে পারতেছে। তো এই যে 3টা টাইম লাগতেছে, একটা হচ্ছে কম্পাইলারের সময় টাইম লাগতেছে, একটা এডিটরের সময় টাইম লাগতেছে, আর একটা লোডিং এর সময় টাইম লাগতেছে। 3টা সময় আমার টাইম লাগতেছে। এখন এমন যদি হয় যে কম্পাইলারের সময় সে ফাইন্ড আউট করতে পারলো যে তার মেমোরি অ্যাড্রেসটা কত, তো সেক্ষেত্রে বাকি লোডার আর দরকার পড়তেছে না। আবার ধরেন এই লোড টাইমের মধ্যে মানে লিংকের যে এডিটর যে টাইমটা লাগতেছে সেই টাইমের মধ্যে যদি সে ফাইন্ড আউট করতে পারে তখন আর রান টাইমের দরকার পড়তেছে না। তো এভাবে যখন একটার মধ্যে কাজটা হয়ে যাবে তখন আর বাকি দুইটার তখন দরকার পড়তেছে না। তো এইভাবে আমার কি হচ্ছে, লজিক্যাল থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে ট্রান্সফরমেশনটা হচ্ছে। আচ্ছা, এখানে যে কম্পাইল টাইম, লোড টাইম আর হচ্ছে এক্সিকিউশন টাইম, তিনটা টাইমের কথা এখানে সুন্দরভাবে বলা আছে যে যদি আপনার কম্পাইলার টাইমটা থাকে তখন আমার কি করতে হচ্ছে, লোড টাইমের আর দরকার পড়তেছে না, এখান থেকে জেনারেট হয়ে লোকেশনটা চলে যায়। ওকে, আচ্ছা, এখন আমরা যদি বলি লজিক্যাল আর ফিজিক্যাল অ্যাড্রেসের মধ্যে যে সম্পর্কটা সেটা আমরা এখন জানবো, ঠিক আছে। তো নরমালি আমার সিপিইউ কি করে, আমি এর আগেও বললাম যে একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে, ঠিক আছে। লজিক্যাল অ্যাড্রেস জেনারেশনের পর তারপর তার সাথে একটা লিমিট যোগ করা হয়, ঠিক আছে। তার সাথে লিমিট যোগ করা হয়, যোগ করার পর তারপর তাকে কি করা হয়, এই যে তার এই যে যোগ করা হয়েছে এরপরে সেটা ফিজিক্যাল অ্যাড্রেসে ট্রান্সফরমেশন হয়ে যায়, কারণ আমার লজিক্যাল অ্যাড্রেসের কোনো জায়গায় মেমোরিতে নাই,
মেমোরিতে জায়গা পেতে হলে তাকে অবশ্যই একটা ফিজিক্যাল অ্যাড্রেস থাকতে হবে তার। যে কোনো প্রসেসই হোক তার একটা ফিজিক্যাল অ্যাড্রেস ছাড়া সে মেমোরিতে জায়গা করতে পারবে না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমার লজিক্যাল অ্যাড্রেস যেটা থাকবে সেটার সাথে আমি কি করব, রেজিস্টার লোকেশনটা যোগ করে দেব। এরকম একটা দেওয়া থাকবে আপনাকে, টাইম মানে একটা সংখ্যা দেওয়া থাকবে, সেটা আপনি যোগ করবেন। যোগ করার পর আমার একটা ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট হবে যেটা আমার মেমোরিতে জায়গা পাবে। তো নরমালি এই কাজটা এইভাবে হয়। লাস্টের কিছু স্লাইড আছে, তখন এটার আমরা একটু ম্যাথমেটিক্যাল স্টার্ট গুলাও দেখতে পারবো, তখন আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, মেমোরি প্রোটেকশন, এটা এর আগেই বললাম যে আমরা কিভাবে আমরা লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে আপনার ট্রান্সফরমেশনটা করি, সেটার কথাটা এখানে আবারও বলা হয়েছে যে আমি একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করলাম, এরপর এটা লিমিট রেজিস্টারের মধ্যে ছোট না বড় সেটা চেক করব। এরপর কি হবে, যে একটা রিলোকেশন রেজিস্টার যোগ হবে, যোগ হওয়ার পর সেটা একটা ফিজিক্যাল অ্যাড্রেসে পরিণত হবে। তো এইভাবেই আমার নরমালি ট্রান্সফরমেশনটা হয়। আপনাদের ছোট ছোট এরকম ম্যাথ দেওয়া থাকে, যেমন আপনাদের ম্যাথ দিয়ে দিল ছোট্ট একটা, যে একটা সংখ্যা দিয়ে দিবে, দুইটা সংখ্যা দিবে, একটা সেগমেন্ট নাম্বার দিবে, একটা হচ্ছে আপনার একটা লজিক্যাল অ্যাড্রেস দিয়ে দিবে, সেটা থেকে আপনাকে ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করতে বলবে। তো এই ম্যাথটা আমরা লাস্টের দিকে স্লাইডগুলোতে পাবো। আচ্ছা, মেমোরি প্রোটেকশনের কথা বলি। আপনার প্রত্যেকটা অ্যাড্রেস কি করে, সিপিইউ দ্বারা জেনারেট হয় এবং চেক করা হয় যে এটা এই রেজিস্টারের মধ্যে জায়গা পাবে কিনা, সে অনুযায়ী তাকে কি করা হয়, প্রোটেকশনটা দেওয়া হয় বা ইররটা হ্যান্ডেল করা হয়। তার যদি কোনো ধরনের ইরর থাকে সেক্ষেত্রে সিপিইউ সেটা চেক করে হ্যান্ডেল করে, কারণ ওএস এর মধ্যে সেই পরিমাণ আপনার ক্যাপাবিলিটি আছে যে সে ইররটা হ্যান্ডেল করতে পারবে। তো এই ক্ষেত্রে আপনার মেমোরির ক্ষেত্রেও এই প্রোটেকশনটা পেয়ে যায়, কারণ সিপিইউ তখন চেক করতেছে, চেক করে তারপরে তাকে মেমোরিতে জায়গা দিতেছে। আচ্ছা, এখন যদি ডাইনামিক লোডিং এর কথা বলি, ডাইনামিক এর ব্যাপারে তোমরা বুঝি যে না আমরা এখানে কি করতে পারবো, যে আমার যখন যেটা দরকার পড়তেছে সেটা লোড করতে পারবো, আবার আনলোড করতে পারবো। ঠিক আছে, তো ধরলাম আমার মেমোরি থেকে আমার কোনো একটা নির্দিষ্ট একটা ফাংশনের প্রয়োজন, তো আমি সেই ফাংশনটা কি করতে পারবো, লোড করতে পারবো। যখন আমি এটাকে কল দেবো তখনই সেটা আমি আমার মেমোরিতে লোড করতে পারবো। তো এরকম বিভিন্ন ভাবে আমার যখন যেই পোর্শনটুকু দরকার হবে সেই পোর্শনটুকু আমি ই করতে পারবো, ইউজ করতে পারবো। ইউজফুল হোয়েন দা কোড সাইজ ইজ লার্জার, যখন আমার মনে করেন কোডটা অনেক বড়, তো সেই ক্ষেত্রে আমার পুরো যা আছে কোড সবকিছু আমার ট্রান্সফার করা দরকার নেই, আমি যতটুকু আমার পোর্শন দরকার আমি ঠিক ততটুকু কি করতে পারবো, যে আপনার লোড করতে পারবো। এছাড়া আমি আরেকটা কাজ করতে পারবো কি, ডাইনামিক লিঙ্কিং। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি কি করতে পারবো, একটার সাথে আরেকটা লিঙ্ক ক্রিয়েট করে দিতে পারবো। এই ক্ষেত্রে আমার কি করতে হচ্ছে না, আমার পুরো কোডটা আবার মানে মেমোরিতে আনতে হচ্ছে না, আমি জাস্ট লিঙ্ক ক্রিয়েট করে দিলে সেই পোর্শনটুকু মেমোরিতে আবার ট্রান্সফার করে নিয়ে আসবে। তো আমার এই ক্ষেত্রে কাজের পরিমাণটা অনেক বেশি কমে যায়। যেমন আমার কোনো একটা স্মল পিস অফ কোড লাগলো বা সাব কোড লাগলো, অথবা কোনো একটা লোকেশন লাগলো বা লাইব্রেরি লাগলো, সেক্ষেত্রে আমি ওই পোর্শনটুকু একটা লিঙ্ক ক্রিয়েট করে সেটা নিয়ে আসতে পারবো আর এক্সিকিউট করতে পারবো। এক্সিকিউট করার পর সেটা আবার ব্যাক করে দিতে পারবো। তো ডাইনামিক লিঙ্কিংটা এইভাবে নরমালি কাজ করে। আচ্ছা, ওভারলেসটা খুব একটা দরকার নেই আপনাদের, ঠিক আছে, সো আই স্কিপ দ্যাট। সোয়াপিং এর ব্যাপারটা আমরা কম বেশি সবাই জানি। সোয়াপিং বলতে কি বোঝায়, যে আমি আমার মেমোরি থেকে একটা প্রসেস নিব, তার বদলে তাকে আরেকটা প্রসেস দিব। ধরেন আমার মেমোরি অনেক বেশি ছোট, ঠিক আছে, একসাথে আমি দুইটা প্রসেসকে সেভ করতে পারবো না। এখন আমি কি করতেছি, ধরেন আমার প্রসেস 1 এর কাজ আর দরকার নেই, বা প্রসেস 2 এর কাজ আর দরকার নেই। যদি এরকম কিছু হয়, এখানে দেখেন আমার প্রসেস 1টাকে আমি সোয়াপ আউট করে নিয়ে আসছি যে আমি এটার কাজ করব, কিন্তু যখন এই জায়গাটা এখন খালি হয়ে গেল, এখন আমি কি করতে পারবো, প্রসেস 2টাকে সেই জায়গাটার মধ্যে ফিল আপ করে দিতে পারবো। তাহলে আমার কি হলো, আমি সোয়াপ ইন সোয়াপ আউট করে আমার মেমোরিটাকে কি করতে পারতেছি, কাজে লাগাতে পারছি, সাথে আমার কাজটাও স্পিড আপ হচ্ছে, দুইটাই একসাথে হচ্ছে। ঠিক আছে, when a process P1 is blocked so long it swapped out to the backing store। ঠিক আছে, এটা অনেকক্ষণ ধরে কাজ করতেছে, এটা কাজ শেষ হচ্ছে না, তখন আমি কি করলাম, যেটাকে সোয়াপ আউট করে দিলাম। তো এভাবে করে আমি সোয়াপ ইন সোয়াপ আউট করে আমি আমার মেমোরিতে কাজটা করতে পারি। আচ্ছা, কন্টিজিয়াস মেমোরি লোকেশন মানে কি বোঝাচ্ছে, যে আপনি আপনার মেমোরিকে কি করতেছেন, অ্যালোকেট করতেছেন, বিভিন্ন স্পেস অ্যালোকেট করতেছেন, সেটা কন্টিনিউয়াস ওয়েতে করতেছেন। আচ্ছা, এটা ইউজুয়ালি দুইটা পার্টে ভাগ করা হয়, একটা হচ্ছে আপনার অপারেটিং সিস্টেমের জন্য, আর একটা হচ্ছে ইউজার প্রসেসের জন্য। অপারেটিং সিস্টেমের জন্য একটা নির্দিষ্ট পোর্শন কিন্তু আপনার মেমোরিতে থাকে। এছাড়া ইউজাররা যে প্রসেসগুলো ইউজ করে, যেমন আমি ইউজ করলাম একসাথে P1 P2 P5, একদম সব অনেকগুলো প্রসেস একসাথে ইউজ করলাম, তো তাদের জন্য আলাদা আলাদা করে কি করতে হয়, আমার মেমোরি কন্টিনিউয়াসলি অ্যালোকেশন করতে হয়।
সো এই অ্যালোকেশনটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ফিক্সড সাইজ পার্টিশন, আরেকটা হচ্ছে ভ্যারিয়েবল সাইজ পার্টিশন। আচ্ছা, ফিক্সড সাইজ পার্টিশনটা কি? ফিক্সড সাইজ পার্টিশন হচ্ছে আমার মেমোরিটাকে আমি ভাগই করে রাখছি, ঠিক আছে, যে আমার মেমোরিতে 5টা প্রসেস কাজ করতে, 5টা প্রসেসকে আমি সেভ করতে পারবো, প্রত্যেকটা প্রসেস আমার 200 কিলোবাইট করে জায়গা দখল করবে, ঠিক আছে। এখন সাপোজ আমার কোন একটা প্রসেসের সাইজ অনেক বড়, এই যে যেমন প্রসেস 4টার সাইজ অনেক বড়, এখন সে তার তো 200 কিলোবাইটে আসলে সে জায়গা করে নিতে পারবে না, তার লাগবে 500। তো এই ক্ষেত্রে এইটা প্রবলেম হয়ে যায় যদি আমি ফিক্স করি। অথবা ধরেন আমার প্রসেসটার সাইজ হচ্ছে 5K, কিন্তু আমি জায়গা রাখছি 200K, তো সেক্ষেত্রে কি হচ্ছে, অনেক স্পেস, 195 স্পেস কি হচ্ছে, ওয়েস্ট হচ্ছে। তো এই প্রবলেমগুলো এড়ানোর জন্য আমরা যেটা করি, ভ্যারিয়েবল সাইজ পার্টিশন ইউজ করি। তো ভ্যারিয়েবল সাইজ পার্টিশন ইউজ করার সুবিধাটা কি, যার যতটুকু সাইজ না হোক না কেন সে ওই পরিমাণ জায়গাটা মেমোরিতে পেয়ে যায়। যদি আমার সাইজ 200 হয় বা 100 হয় বা 5ও হয়, আমি সেই পরিমাণ জায়গায় দখল করব, আরেকজনের হ্যাম্পার হবে না। তো মেমোরিটা কি হচ্ছে, সুন্দরভাবে জায়গা করে নিতে পারতেছে। এই ক্ষেত্রে আমার কোনো মানে কোনো এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন হলো না, ঠিক আছে। তো ভ্যারিয়েবল সাইজের এই একটা সুবিধা আছে যে আমি বিভিন্ন সাইজের মেমোরি আমার মেমোরিতে অ্যালোকেট করতে পারি, বিভিন্ন সাইজের প্রসেসকে মেমোরিতে অ্যালোকেট করতে পারি তাদের সাইজ অনুসারে। ওকে, আচ্ছা, এখন ডাইনামিক স্টোরেজের জন্য, অ্যালোকেশনের জন্য কয়েকটা ওয়ে আছে। সেই ওয়েগুলো কি কি? একটা হচ্ছে ফার্স্ট ফিট, একটা হচ্ছে বেস্ট ফিট, আর একটা হচ্ছে ওর্স্ট ফিট। 3 ধরনের পদ্ধতি আছে। আমি 3 ধরনের পদ্ধতিতে আমি কি করতে পারি, অ্যালোকেট করতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই তিনটা হচ্ছে ম্যাথ। সবাই একটু সজাগ হয়ে বসেন এবার, যারা যারা আছেন। থিওরি দেখতে দেখতে ঘুমায় গেছিলাম যারা যারা। হ্যাঁ, সবাই একটু আমরা করি, রেজ হ্যান্ড করি যে আমরা উপস্থিত আছি। হ্যাঁ, সবাই একটু একটু এবার একটু সজাগ হয়ে বসি, ঠিক আছে। যে যেভাবে করতেছিলাম এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে ডিসকাস করতেছিলাম, এখন আমরা ম্যাথ নিয়ে ডিসকাস করব। তো এখন আমার কথা হচ্ছে আমরা ডাইনামিক স্টোরেজ অ্যালোকেশনের যে প্রবলেমটা, এটা কিভাবে সলভ করব। সলভ করার 3টা ওয়ে আছে, একটা হচ্ছে ফার্স্ট ফিট, একটা হচ্ছে বেস্ট ফিট, আর একটা হচ্ছে ওর্স্ট ফিট। তো বুঝতে পারতেছি যে ফার্স্ট ফিট হচ্ছে প্রথমে যেটা ফিট করবে তাকে দিব, বেস্ট ফিট হচ্ছে যেটা সুন্দরভাবে খাপ খেয়ে যাবে সেটা, আর ওর্স্ট ফিট হচ্ছে মানে অনেক অপচয় করব, সোজা কথা। তো আমরা ম্যাথে যাই, এখানে ম্যাথটা দেওয়া আছে। স্টেকের মতো। এখন আমরা করব, রেডি সবাই। আমাদের এখানে কিছু ব্লক সাইজ দেওয়া আছে, মেমোরিতে ব্লক সাইজ দেওয়া আছে। যেমন প্রথম মেমোরি, ধরেন এটা একটা মেমোরি, মেমোরিতে 5টা ব্লক আছে, ঠিক আছে। এক একটা ব্লকে একটা হচ্ছে 50K, একটা 200K, এটা সাইজ 70K, আর একটা হচ্ছে 115 আর 15। আর এখানে সিরিয়ালস কিছু জবস দেওয়া আছে। জবস বলতে এটা আমি প্রসেসও ধরতে পারি, ঠিক আছে, যে আমার এখানে 10টা প্রসেস দেওয়া আছে, প্রসেসের সাইজও দেওয়া আছে, এবং টার্ন অ্যারাউন্ড টাইম। এখন টার্ন অ্যারাউন্ড টাইম এটা মিনিট না সেকেন্ডে, এখানে দেওয়া নাই, কারণ আমরা বের করছিলাম অ্যালগরিদমের সময় টার্ন অ্যারাউন্ড টাইম, ওটা ছিল মিলি সেকেন্ডে। এখানে যেহেতু কোনো টাইম উল্লেখ করে নাই, সেহেতু আমি ধরে নিলাম প্রত্যেকটা সেকেন্ড। তো এই 1 নাম্বার প্রসেসটা যেমন আপনার 3 সেকেন্ড ধরে মেমোরিতে থাকবে, তারপর সে চলে যাবে। 2 নাম্বার প্রসেসটা 1 সেকেন্ড মেমোরিতে থাকবে, তারপর সে চলে যাবে। তো এরকম যার সাথে যত টার্ন অ্যারাউন্ড টাইম, সে তত সেকেন্ড মেমোরিতে অবস্থান করবে, তারপর তার কাজ শেষ। এখন কথা হচ্ছে আমরা এই ম্যাথটা কিভাবে করব। তো প্রথমেই আসি ফার্স্ট ফিট। ফার্স্ট ফিটটা কি করব এটা আমরা এখন দেখি। আচ্ছা, এরকম আমরা টেবিল তৈরি করব, অনেক সুন্দর করে একটা টেবিল তৈরি করলাম। টেবিলের মধ্যে টার্ন মানে এখানে টার্ন অ্যারাউন্ড টাইমের কথা বলছে, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, এটা বুঝাইছে, ঠিক আছে। ব্লক দেওয়া আছে, 5টা ব্লকেরই আমি সাইজ দিয়ে রাখছি যে কোন ব্লকে কত। এখন আমি কি করব, এই যে P1 থেকে শুরু করে একদম P10 পর্যন্ত এই ব্লকে একটা একটা করে বসাবো, ঠিক আছে। একটা ব্লকে মানে 1 সেকেন্ডে আমি 5টা ব্লক ফিল আপ করতে পারবো, এর চেয়ে বেশি পারবো না, ঠিক আছে। 5টা ব্লকে আমি এট এ টাইম, মানে প্রথম সেকেন্ডে আমি 5টা, পরের সেকেন্ডে আমি 5টা, এরকম 5টা ব্লক বসাতে পারবো, কারণ আমার মেমোরিতে স্পেসই আছে এতটুকু। তারা যখন কাজ শেষ করে খালি করে দিবে, তখন আবার অন্যটা বসাতে পারবো। তো আমি প্রথমে কাজ শুরু করি P1 দিয়ে, যেহেতু ফার্স্ট কাম, এই জিনিসটা হচ্ছে ফার্স্ট ফিট, মানে যে প্রথমে আসবে আর প্রথমে যে ব্লকে ফিট হবে তাকে সেই ব্লকেই দিব। তো P1 এর ক্ষেত্রে দেখি, P1 এর দেখেন সাইজ বলছে 100K, ঠিক আছে, আর তার টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 3। তো টার্ন অ্যারাউন্ড টাইমটা আমি পরে দেখি, আগে দেখি তার সাইজ হচ্ছে 100K। আচ্ছা, এখন আমি প্রথম ব্লকটার কথা চিন্তা করি, প্রথম ব্লকে কি সে ফিট করতে পারবো তাকে? না।
পারবো না, পসিবল না। সেকেন্ড ব্লকে তাকে ফিট করতে পারবো? জি। এক্স্যাক্টলি। তো আমি এখানে লিখে দিলাম P1, কারণ তাকে ফার্স্ট এই ব্লকে ফিট করতে পারবো। ঠিক আছে, এখন বলতে পারেন ম্যাম আমি যদি ব্লক 4 এ ফিট করতাম তাহলে তো আমার অপচয়টা কম হতো, কারণ তার সাইজ হচ্ছে 100। ঠিক আছে, কিন্তু সে 115 তে না গিয়ে 200 তে বসাইলাম, তাহলে তো ওয়েস্ট হলো। কিন্তু আমার এটা বলছেই ফার্স্ট ফিট, এজন্য প্রথমে যেটাই ফিট হবে সেটাই বসাই দেব। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন দেখবো এটা কয় সেকেন্ড পর্যন্ত ও থাকবে। 3 সেকেন্ড। ঠিক আছে, তো আমি 3 সেকেন্ড পর্যন্ত এটা লিখে দিব। এই যে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। এটা অন্য কোনো জায়গায় মুভ করব না, এই ব্লকেই থাকবে, এই ব্লকে সে কাজ করবে, কাজ করার পর 3 সেকেন্ড পর চলে যাবে। আচ্ছা, এবার P2। আচ্ছা, P1 টা আমি কি রেড করে দিলাম। P2 হচ্ছে 10 কে। আমি আবার শুরু থেকে শুরু করব, শুরু থেকে শুরু করি। জায়গা হবে? হবে। হবে, বসাই দেই। P1 আপনার মেমোরিতে থাকবে কয় সেকেন্ড? 1 সেকেন্ড থাকবে। 1 সেকেন্ড। তাহলে আর দরকার নাই। আচ্ছা, এবার আসি P2। P3 হচ্ছে 35 কে। তো আমার P2 ব্যস্ত, মানে ব্লক 1 ব্যস্ত, ব্লক 2 ব্যস্ত, ব্লক 3 তে কি জায়গা হবে? জি ম্যাম। আচ্ছা, জায়গা হলে আমি বসাই দিই P3 তে। আচ্ছা, P3 আমার মেমোরিতে থাকবে 2 সেকেন্ড পর্যন্ত। তো আমি 2 সেকেন্ড পর্যন্ত লিখি 1 সেকেন্ড, এই যে পরের 1 সেকেন্ড, 2 সেকেন্ড। এবার আসি P4 হচ্ছে 15 কে। এখন 15 কি জায়গা হবে 115 তে? জি ম্যাম। 100% জায়গা হবে। তো বসাই দিলাম। এটা মেমোরিতে থাকবে হচ্ছে 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডই আছে, সমস্যা নাই। এরপর ব্লক 5, সরি, এরপর হচ্ছে এটা বাদ P5 দিলাম। P5, হ্যাঁ। P5 হচ্ছে 23 কে। এটা কি জায়গা হবে? জি না ম্যাম। জায়গা হবে না, যেহেতু খালি আছে আমি বাকিগুলো এখন ট্রাই করতে থাকবো। P6, এবার P6 এর কথা চিন্তা করি, জায়গা হবে? জি ম্যাম। আচ্ছা, যদি জায়গা হয় আমি P6 লিখে দিলাম। P6 আমার মেমোরিতে থাকবে 1 সেকেন্ড পর্যন্ত। তো এটা একবারই লেখা আছে, শেষ। তো আমার প্রথম টার্নের কাজ শেষ, প্রথম 1 সেকেন্ডের কাজ শেষ। প্রথম টার্ন বলেন বা 1 সেকেন্ডের কথা বলেন, যাই বলেন, প্রথম টার্নের কাজ শেষ। প্রথম টার্নে আমার একদম ফিল আপ হয়ে গেছে সবগুলা ব্লক। এখন 1 সেকেন্ড পর আমি আবার চেক করব। ঠিক আছে, 1 সেকেন্ড শেষ, এখন 2 নাম্বার সেকেন্ড শুরু হয়েছে। 1 সেকেন্ড পর আমি আবার চেক করব যে কোন কোন ব্লক খালি আছে আর আমি এখন বসাইতে পারবো কিনা। তো আমি দেখলাম ব্লক 1 টা খালি আছে, আমি আবারও P5 থেকে শুরু করব। P7 থেকে শুরু করব না, P5 থেকে শুরু করব, যেটা বাদ গেছে সেখান থেকেই শুরু করব। ঠিক আছে, এই জিনিসটা অনেকে একটু গ্যাঞ্জাম পাকায় ফেলে, এটা খেয়াল রাখবেন। যখন আমরা আবার শুরু করব P5 থেকে শুরু করব, P7 থেকে শুরু করব না। সো P5 থেকে আমরা শুরু করলাম। P5 এর হচ্ছে 23 কে। এটা কি জায়গা পাবে? জি ম্যাম। আচ্ছা, বলে বসাই দিলাম। এটা মেমোরিতে থাকবে 2 সেকেন্ড পর্যন্ত। ও হ্যাঁ, P5, রাইট। হ্যাঁ, তো এটা মেমোরিতে থাকবে আমার 2 সেকেন্ড পর্যন্ত। তো এই যে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, P5 লিখে দিলাম। জি ম্যাম। ঠিক আছে। আচ্ছা, এখন P7 25 কে। এটা এখন খালি আছে, এটা জায়গা পাবে? জি ম্যাম। জি ম্যাম। অনায়াসে জায়গা পাবে। P7 হচ্ছে আমার মেমোরিতে থাকবে 1 সেকেন্ড পর্যন্ত। তো আর লেখার দরকার নেই। আচ্ছা, এবার P8 হচ্ছে 55 কে। জায়গা হবে? না ম্যাম, জায়গা হবে না ম্যাম। P9 88 কে। জায়গা হবে? না ম্যাম, এটাও জায়গা হবে না। P10 100 কে। এটা জায়গা হবে? না ম্যাম। কোনোটাই জায়গা হচ্ছে না। তাহলে P6 বাদ। P6 আমি আসলে আর কিছু বসাতে পারতেছি না, আমি এখানে একটা ড্যাশ দিয়ে দিলাম যে আমি এখানে আর কিছু বসাতে পারতেছি না। আচ্ছা, এটা খালি রাখলেও চলে, ড্যাশ দিলেও চলে, ইচ্ছা। ওকে, এখন 3 নাম্বার টার্ন। ঠিক আছে, আমি এখন 2 সেকেন্ড শেষ, 3 নাম্বার সেকেন্ডে আমি আবার চেক করব কে কে খালি আছে। আচ্ছা, আমি দেখলাম ব্লক 3, ব্লক 4 আর ব্লক 5 খালি আছে। এখন ব্লক 3 তে আমি এখন আবার এখান থেকে শুরু করব, P8 কে বসানো শুরু করব। জি ম্যাম, বসবে P8 বসবে, বসাই দেই P8 কে। P8 আমার মেমোরিতে থাকবে 2 সেকেন্ড পর্যন্ত। তো আমি আবার P8 বরাবর লিখে দেই। এবার P9 হচ্ছে 88 কে। জায়গা হবে? জি ম্যাম, হবে ম্যাম। বসাই আর দেই। 3 সেকেন্ড পর্যন্ত থাকবে। হ্যাঁ, তাহলে P3 সেকেন্ড পর্যন্ত এটা আমি ক্যারি করি। 3 বার লিখলাম। জি ম্যাম। আচ্ছা, তারপরে হচ্ছে জায়গায় কিভাবে বসালেন P8 টারে? P3 কাজ শেষ তো করছে। P3 কাজ শেষ, কিন্তু P3 তে তো 35 ছিল আমাদের অলরেডি, কিন্তু 35 এর সাথে 55 যোগ করলে তো আপনার না না, যোগ করব না, যোগ করব যোগ না। করবো না। যোগ কেন করবো? এটা হচ্ছে সোয়াপ আপ করতেছি আমরা, যে সামনের দিকে নিয়ে যাচ্ছি এটা। যখন কাজ শেষ হয়ে যাবে তখন আবার খালি হয়ে যাবে।
এটা তো আমাদের উপরে ব্লকের ইয়াটা সাইজটা তো দেখতে হবে যে কত সাইজ দেওয়া আছে। হ্যাঁ, তো সেই সাইজ দেখেই তো যে ওইখানে আছে সাইজ 155 যদি কে ফিল আপ করে ফেলে আচ্ছা সব আমি আপনাকে বলি, ঠিক আছে? যখন পি3 ব্লক কত ছিল বলেন তো? 35 কে, ঠিক আছে? 35 সে 2 সেকেন্ড পর্যন্ত থাকবে, সে 2 সেকেন্ড পর্যন্ত মেমোরিতে থাকবে, তারপর সে চলে যাবে, তার আর নাই। জি। তো যদি চলে যায় তাহলে তো আবার 70 কে খালি রয়ে গেল, মানে কাজ করার পর সে চলে যাবে, সে আর থাকবে না, আমার মেমোরি আবার আগের পজিশনে চলে যাবে প্রত্যেকটা ক্ষেত্রেই। ও শেষ যখন হলে আমি- পরে ব্লকে আবার টোটালি খালি। জি জি জি, শেষ হলে ব্লক খালি, আমি আমি সেই ভাবছি ব্লকে আবার সাইজের উপর বসাতে ডিপেন্ড পারবো। করতেছে। আমি ভাবছি হ্যাঁ হ্যাঁ সাইজের হ্যাঁ, উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা ঠিক আছে। ওকে, P9 বসালাম, এবার P10 এর কথা বলি, ঠিক আছে? P10 হচ্ছে 100 কে। তো এটা কি এখানে জায়গা দেওয়া সম্ভব? না ম্যাম, জায়গা দেওয়া সম্ভব না, বাদ। এটা আচ্ছা আমাদের নতুন করে শুরু করতে হবে। হ্যাঁ, আবার নতুন করে শুরু করি। এখন আবার শুরু করলাম ব্লক 1 থেকে 4 সেকেন্ডের সময়। ব্লক জায়গা 1 পাবে? না ম্যাম, হবে না না। ম্যাম। পরেরটায় ব্লক জি ম্যাম, এটাতে পাবে। বসাই দিলাম কত পর্যন্ত? 3 সেকেন্ড পর্যন্ত। এই তো, তাহলে 3 সেকেন্ড পর্যন্ত আমি বসাই দিই, কাজ শেষ। জি ম্যাম, এটা Okay. ফিল আপ হয়ে গেছে। এটা ফিল আপ হয়ে গেছে, আমার সবগুলা কাজও শেষ, সবগুলা প্রসেস আমি জায়গা দিয়ে ফেলছি আমার মেমোরিতে, যে কে কখন কোথায় জায়গা নেবে। যে আমি বলে দিলাম যে ব্লক 1 এ P2 কাজ করবে, তারপরে হচ্ছে P5 কাজ করবে। ব্লক 2 তে হচ্ছে আগে P1 3 সেকেন্ড কাজ করবে, পরে 3 সেকেন্ড হচ্ছে P10 কাজ করবে। ব্লক 3 তে প্রথমে P3 কাজ করবে 2 সেকেন্ড, P8 কাজ করবে পরে 2 সেকেন্ড। ব্লক 4 এ P4 1 সেকেন্ড, P7 1 সেকেন্ড, P9 3 সেকেন্ড। আর ব্লক 5 এ P6 কাজ করবে 1 সেকেন্ড। আর বাকি সময় এইটা খালি থাকবে, এই ব্লকগুলো, এই ব্লকগুলোর মধ্যে আর তখন আর কিছু নাই। সো এটা হচ্ছে ফার্স্ট ফিট, প্রথমেই যেখানে ফিট করা যাবে সেখানে আমি ফিট করে দেব। আমি এটা দেখবো না আমার অপচয় হচ্ছে কিনা, এই জিনিসটা আমার এখন আর কোনো কনসার্ন না, অপচয় হবে কি হবে না এইটা নিয়ে আমি কোনো চিন্তা ভাবনা করব না, ঠিক আছে? তো এই যে টেবিলটা করা আছে, এটা ফ্রেশলি একদম করা আছে, আর এটা আপনাদের প্র্যাকটিসের জন্য রাখছি। সো আমি এটা রিমুভ করে দেই, আবার আপনারা তাহলে আবার একটু নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। এই যে, তো ফার্স্ট ফিটের ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি? জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা একটু বেস্ট ফিটটা দেখি। বেস্ট ফিটটা বুঝতেই পারতেছি যে এখন খুব সুন্দর করে যেখানে আমি ফিট করতে পারবো, যেখানে আমার অপচয়টা সবচেয়ে কম হবে, ঠিক আছে? তো আমি P1 দিয়ে শুরু করি। P1 হচ্ছে 100 কে, ঠিক আছে? এখন কোন ব্লকে বসালে সবচেয়ে সুন্দরভাবে ফিট হবে, অপচয় কম হবে? ব্লক 4। ব্লক 4, রাইট রাইট। P1 বসাইলাম, এটা 3 সেকেন্ড আমার মেমোরিতে থাকবে, তাহলে আমি 3 সেকেন্ড পর্যন্ত এটা ক্যারি করি, করলাম ক্যারি, ঠিক আছে? আমার P1 এর কাজ শেষ, আমি রিড করে দিই। এবার P2। ম্যাম ব্লক 5। 15 কে তে ম্যাম, ব্লক 5। ব্লক 5 হচ্ছে 15 কে, যেটা বসাই দিই, তাহলে P2 বসাই দিলাম। এটা ক্যারি করব একবারই, দুইবার ক্যারি করা দরকার আর না, দরকার নাই। আচ্ছা, P2 এর কাজ শেষ। এবার P3। ব্লক 1। ব্লক 1, রাইট। P3 বসাই দেই, ক্যারি করব 2 সেকেন্ড, ওয়েস্ট কম হলো। এবার P4। P4 ব্লক 5 এ যায় ম্যাম। ব্লক 5 এ। ব্লক 5 এ যায়, কিন্তু এই ক্ষেত্রে আসলে আমার আর কিছু করার নাই, ঠিক আছে? কারণ এখন এগুলো তো ফিল আপ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখন অপচয় হলেও আসলে কিছু করার থাকবে না, ঠিক আছে? এখান থেকে আবার নিচে থেকে বাইছা বাইছা কেউ বাই করেন না, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু এরকম না, নিচে যে 6 কে আছে এটা আগে বসাই দিই, বা 55 কে আছে এটা বসাই দিই, এই কাজ করা যাবে না, একদম তার মানে সিরিয়ালি ম্যাম যেতে হবে। ব্লকগুলো আগে পূরণ করে নিতে হবে, দেন হচ্ছে গিয়ে ওস্ট হলে ওস্ট হোক। হ্যাঁ, ওর্স্ট হলে ওর্স্ট হোক। তো আমরা সবসময় সিরিয়ালি মেইনটেইন করে এটা যাব। নিউ লাইন নিলাম না কেন বুঝি নাই, বলেন। ম্যাম? আমরা তো এই যে P3 এর জন্য আর কি নিউ লাইন নিতেই পারতাম। না না, আমি ওয়েট করাতে পারবো না, তখন তো আমার ওয়েটিং টাইম বাইরে বাইরে যাবে। আচ্ছা, মানে আমাদের হচ্ছে মানে জাস্ট বসাইতে হবে, এখন বসানোর পরে যতগুলো বাকি থাকলে থাকুক, এমন হ্যাঁ কিছু হ্যাঁ না? হ্যাঁ, এরকমই। আমি প্রথমে বসায় যাব, আমি প্রত্যেকটা ব্লকে বসাবো, ঠিক আছে? প্রত্যেকটা ব্লকে প্রথমে বসাবো। এখন প্রথমগুলা স্বাভাবিক সুন্দরভাবে ফিট হবে, কিন্তু পরেরগুলা ফিট করতে গেলে অনেক সময় একটু ওয়েস্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে এটা আসলে আমার কিছু করার থাকবে না। এখন আমি যদি এই চিন্তা করি যে না, আমি P10টা 100 কে আছে, এটা এখানে বসাই দিই, তাহলে এটা হবে না, ঠিক আছে? তাহলে আমার কি হবে, বাকি প্রসেসগুলো অনেক লং টাইম ধরে ওয়েট করতে হবে, যেটা আমি করতে পারবো না, কারণ যে প্রসেস আগে আসবে তাকে তো আমি আগে সার্ভ করব। যেমন এটা একটা সিরিয়াল মেইনটেইন করতেছে, যে আগে আসছে তাকে আমি আগে সার্ভ করব। তার মানে ঠিক আছে? ম্যাম ব্লক 1 থেকে ব্লক 5 পর্যন্ত সিরিয়ালি আমার ফিল আপ করতে হবে। এখন যেটা বসছে, যেটা ওয়েস্ট হয়েছে এরকম হ্যাঁ, কিছু ম্যাম? যেটা ওয়েস্ট হয়েছে।
কিন্তু আমি আচ্ছা সিরিয়ালি মেনটেন করে যাব, ঠিক আছে? আচ্ছা ম্যাম। আচ্ছা, এবার P4 বসাইলাম, এবার P5 বসাই, ঠিক আছে? এটা একবারই থাকবে, থাকলো। এই যে P5 হচ্ছে 23K, এটা হচ্ছে, এটা ছাড়া আর অপশন নাই বসানোর P5 এর ক্ষেত্রে। আর এটা দুইবার ক্যারি করতে হবে, 2 সেকেন্ড পর্যন্ত মেমোরিতে থাকবে। আচ্ছা, যেমন এখানে কিন্তু হিউজ ওয়েস্ট হইতেছে, এই দুইটার ক্ষেত্রে হিউজ ওয়েস্ট হচ্ছে, কিন্তু বাকি তিনটার ক্ষেত্রে আবার কি প্রপারলি ইউটিলাইজ হয়েছে। আচ্ছা, এখন আমার প্রথম টার্নের কাজ শেষ, এই যে 1 নাম্বার টার্নের কাজটা আমার শেষ। এবার আমি সেকেন্ড টার্নে যাব, 2 নাম্বার টার্নে গেলাম। এখন আমি দেখবো কোন কোন ব্লক খালি আছে, এই দুটা ব্লক খালি আছে। এখন P5 পর্যন্ত আমি বসাইছি, এখন P6 থেকে আবার চিন্তা করব। এখন দেখেন P6 এই দুটা ব্লকের মধ্যে কোনটায় বসালে ভালো হয়? ব্লক 5। ব্লক 5, রাইট, ব্লক 5 এ বসাই দিলাম। এটা একবারই থাকবে, সো আমার আবার কাজ করতে হচ্ছে না। এবার P7 25K, একটাই অপশন আছে, ব্লক 3 তে। রাইট, একটাই অপশন আছে, মানে আমার কোনো অপশন আর নাই। তো সেই ক্ষেত্রে এটা 1 সেকেন্ড আমার মেমোরিতে থাকবে, তো আমি 1 সেকেন্ড রাখলাম। 2 নাম্বার টার্ন আমার শেষ, 3 নাম্বার টার্নের কাজ করব। এখন আমি অনেকগুলা ব্লক খালি পেয়েছি, এখন আমি আমার মন মতো বসাতে পারবো। ব্লক 3 তে ম্যাম। P8 ব্লক 3 তে, হ্যাঁ ঠিক আছে, ব্লক 3 তে বসাই P8 আমার মেমোরিতে থাকবে 2 সেকেন্ড, বসাই দেই। P9 ব্লক 2 তে ম্যাম। অনেকদিন পর মুরগির আওয়াজ শুনলাম, কার বাসায়? আমার বাসায় ম্যাম। শাহাদাত, ও আচ্ছা মীর আচ্ছা, শাহাদাত। শুনে আমার খুব ভালো লাগলো। আমার বাসার সামনে একটা মুরগি ছিল, ঠিক আছে, মনে হয় জব করে খেয়ে ফেলছে। শাহাদাত, ওইটা ম্যামরে পার্সেল করে দিও। আচ্ছা ঢোক ঠিক গিল্লা আছে। কেন শাহাদাত, সমস্যা কি? না, আমার বাসার সামনে একটা মুরগি ছিল, কয়েকদিন ভালোই ডাকছে, আমার কাছে খুব ভালো লাগতো, ঠিক আছে, কিন্তু রিসেন্টলি তার আর শব্দ শুনতেছি না, তো বুঝতে পারলাম খাওয়া দাওয়া হয়ে গেছে, হজম হয়ে গেছে। আচ্ছা ঠিক ম্যাম আছে। শাহাদাত আপনারে পার্সেল করে দিবেন, যতই ঢোক গিলুক ম্যাম, আমার মন অনেক বড়। বাস দিও না ভাইয়া, এখান থেকে মুরগি নেওয়াটা খুব টাফ। না, নো আচ্ছা এক্সকিউজ, সুন্দরবন ইজ হিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আবার ম্যাচে ফিরে যাই, তারপর আমরা আমরা মোরগের ব্যাপারে আলোচনা করবো না। আচ্ছা P9, এবার P9 বলেন কোথায় জায়গা পাবে? P9 ব্লক 2 তেই ম্যাম। ব্লক 2 তে 88, হ্যাঁ রাইট, ব্লক 2 তে জায়গা দিয়ে দেই। এটা থাকবে হচ্ছে P8 তো বসাইছে, সরি P9, P9 হ্যাঁ P9 হচ্ছে ক্যারি করব 3 বার, তো 3 বার ক্যারি করলাম, ঠিক আছে। এখন 3 নাম্বার টার্ন কিন্তু এখন আমার শেষ হয় নাই, ঠিক আছে। এখন আমি দেখবো 10 কে আমি বসাইতে পারি কিনা কোথাও। P10 হচ্ছে 100 কে বসাইতে জি না পারতাছি, ম্যাম। বসাইতে পারতাছি না, ড্যাশ দিয়ে দিই, এই দুটো আনফিল আপ অবস্থায় থাকবে। 4 নাম্বার সেকেন্ড পর আমি আবার চেক করব, এখন আমার P10 এর জন্য ব্লক কেউ জায়গা 4 এ দেবে ম্যাম। কিনা। এই তো জায়গা দিয়ে দিছে, ঠিক আছে। এখন P10 আমার 3 বার, মানে 3 সেকেন্ড পর্যন্ত থাকবে, তো সেই ক্ষেত্রে আমি 3 সেকেন্ড পর্যন্ত এটাকে ক্যারি করব, তো ক্যারি করলাম। সো দিস ইজ দ্য আলটিমেট টেবিল, ঠিক আছে, এটাই হচ্ছে আমার রেজাল্ট। যদি আপনাদের এইভাবে একটা ব্লক দেবে, এভাবে একটা টেবিল দেবে, সেটা বসায় বললো করেন, করতে পারবেন না বেস্ট ফিট? জি ম্যাম, শুধু ম্যাম টেবিলটা করলেই হবে? হ্যাঁ, টেবিলটা করলেই হবে, আর কোনো কাজ নেই। ওকে। তার মানে শাহাদাত এবার একদম মানে 40-এ 40। হ্যাঁ ফাইনালে কিন্তু, আচ্ছা ফাইনালে কিন্তু রেজাল্ট ভালো করার অনেক অনেক বেশি চান্স, কারণ ফাইনালে কিন্তু আপনার থিওরি কম, এই ছোট ছোট ম্যাথ দিয়ে ভরা। জি ম্যাম, ওই ম্যাথ গুলো দিবে আইডি দিয়ে প্রত্যেকে। ম্যাম এটাও কি আইডি দিয়ে দিবেন? দেওয়া সিস্টেম আছে তো, এই যে তোর আরে আরে না TNT না ম্যাডাম, এবার দিবেন টাইম। না বুঝছো এটা ম্যাডাম, আইডি এবার দিলে দিবেন অনেক না বেশি ম্যাম। হয়ে যাবে, যাদের লাস্টে 9 আছে তাদের তো 9টা হবে ব্লক, অনেক লোক। আরে ম্যাম, আইডি দিলে আপনার দেখতে অনেক কষ্ট হয় না ম্যাম, এই জন্য আপনি আইডি ছাড়াই দিন। আচ্ছা, না আসলে ঠিক বলছে, যে যার আইডিতে ধরেন একটা বা দুইটা 9 আছে, তার তো অবস্থা খারাপ টেবিল করতে করতে। আমার জীবন শেষ। টিপস ও এই ম্যাম দুইটার মধ্যে 18টা করা লাগবে টেবিল। আল্লাহ। আচ্ছা যাই হোক, আপনারা আপাতত ম্যাথটা দেখেন, পরে আইডি নিয়ে অ্যানালাইসিস করেন পরে, ঠিক আছে, আইডির মতো আসবে কি আসবে না। অনেক ধরনের ক্রিয়েটিভ আরো কোশ্চেন আছে, সমস্যা নাই, অনেক আইডিয়া আছে, সবগুলো আপনাদের ফাইনালের কোশ্চেন ইমপ্লিমেন্ট করা হবে। ইনশাআল্লাহ ম্যাম, দেখার অপেক্ষা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোর্স ফিটটা কি আজকে দেখবেন? ম্যাম না এই ম্যাম, পর্যন্তই থাক একটু ম্যাম। পরে পরীক্ষা আছে ম্যাম।
আচ্ছা ঠিক আছে না ম্যাম তাহলে আজকে ওকে আপনাদের কথা শুনলাম ওট স্পিডটা তাহলে আমরা নেক্সট ক্লাসে দেখবো আচ্ছা আজকে তাহলে এই পর্যন্ত মনোযোগী ম্যাম। ম্যাম আমার একটা কথা আছে ম্যাম, হ্যাঁ বলেন আমি একদিন হচ্ছে গিয়ে ল্যাবের একটা অ্যাটেন্ডেন্স পাই নাই। আপনি ক্লাসে ছিলেন ওই যে যেদিন সবাই ছুটি নিছিল সেদিন আচ্ছা ওইটা সবাই দিয়ে- ছুটি নিলে তো সবাইকে দিয়ে দিবে। আচ্ছা সবাই ওটা আলাদা অ্যাটেন্ডেন্স দিছিল, সবাই অ্যাটেন্ডেন্স দিছিল, আমি দিতে পারিনি। সবাই অ্যাটেন্ডেন্স দিছিলাম মনে তো হয় না আমি তো দিয়ে দিছিলাম সবারটা আচ্ছা যাই হোক আমি এটা দেখবো না সাদা টেনশন নেন না আচ্ছা ম্যাম ঠিক আছে। ওকে মুরগিটা পাঠাই আর দিও তাহলে তো- ম্যাম